अबे चप्पल फेंक के मारा दिया নমস্কার, এসএস মিডিয়া থেকে নয়নিকা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব। বারাণসীর মতো জায়গা, ভারতের উত্তরপ্রদেশ এমন একটি জায়গা যেখানে আমরা বরাবর শুনে এসেছি, ছোটবেলা থেকে আপনারাও শুনে এসেছেন যে উত্তরপ্রদেশ যার দেশ তার, কারণ উত্তরপ্রদেশে এত বেশি লোকসভা আসন যে বরাবর বলা হয়ে থাকে যে এই লোকসভা আসনগুলো মোটামুটি দখলে আনতে পারলেই দেশ কিন্তু সেই দলের হয়ে যায়। আর সেই রকম একটি জায়গায় 2024-এর লোকসভা ভোটে বিজেপি একটা অদ্ভুত হার। 2019 সালের শেষ লোকসভা ভোট এবং আমরা দেখেছিলাম সেখানে নরেন্দ্র মোদীর উত্থান এবং বিজেপির উত্থান। অবশ্যই উত্তরপ্রদেশের মতো আসনে অভূতপূর্ব জয়, কিন্তু হঠাৎ করে এত চমক দেওয়া সত্ত্বেও উত্তরপ্রদেশের মতো একটি জায়গায় নরেন্দ্র মোদী হেরে গেলেন কেন, পরাজয় হলো কেন? এবং সব থেকে বড় কথা, বারাণসীর মতো জায়গায় যেখানে লোকসভা প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন, সেখানে আজ হঠাৎ তাকে তার গাড়িকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারা হচ্ছে। একটা দেশের প্রধানমন্ত্রী একটি বারাণসীর মতো জায়গায় লোকসভা প্রার্থী, এবং সেখানে জনগণ, ভোটার, নাগরিক তাকে জুতো ছুঁড়ে মারছে তার গাড়ির উদ্দেশ্যে। কেন এত রাগ মানুষের, কি কারণে? লোকসভার মতো একটা হাই ভোল্টেজ জায়গা বারাণসী, এবং সেই বারাণসীতে কি এমন কাজ নরেন্দ্র মোদী করলেন যে জুতো ছুঁড়ে মারতে হলো? এই আলোচনা করতে গেলে প্রথমে আসবো অযোধ্যায় নরেন্দ্র মোদী বা অযোধ্যায় বিজেপির হারের কথায়। অযোধ্যার মতো একটি জায়গা যেখানে রাম মন্দিরকে সব থেকে বড় ইস্যু করেছিল বিজেপি, সেই রকম একটি জায়গায় নরেন্দ্র মোদীর দল বিজেপি সেখানে লালু সিং হেরে গেলেন সমাজবাদী দলের কাছে। কেন? অযোধ্যার মতো একটি জায়গা, সেখানে শুধুমাত্র রাম মন্দিরকে প্রতিষ্ঠা করা হলো এমন একটি জায়গায় একমাত্র আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে। কিন্তু সেখানকার মানুষ, সাধারণ মানুষের এখন কি অবস্থা জানেন কি? সাধারণ মানুষদেরকে সেখানে বুলডোজার দিয়ে সাধারণ মানুষের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে বলে। এমনও শোনা গেছে যে সেখানকার জনগণ কাঁদছেন, সেখানকার জনগণ বলছেন এই যেখানটা রাম মন্দিরের অবস্থান সেখানে আমার বেডরুম ছিল। হ্যাঁ, এরকম কথাও শোনা গেছে। তো এই যে সাধারণ মানুষের উন্নয়ন হলো না। সাধারণ মানুষ যেখানে বসবাস করছেন সেখানে জল নেই, সেখানে ইলেকট্রিসিটি নেই, কিন্তু রাম মন্দির আছে। রাম মন্দির, হ্যাঁ, 1980 সালে বিজেপি ইস্তেহার প্রকাশ করেছিল যে রাম মন্দির প্রতিষ্ঠা তারা করবেন, এবং এত বছর পরে তার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এবং এত বড় করে বা এত বিশাল ভাবে নরেন্দ্র মোদীর তার উপস্থাপন, তার একটাই কারণ কিন্তু ছিল, বোঝাই যাচ্ছিল যে লোকসভা ভোট সামনে, এবং তাই এত তাড়াহুড়ো করে তার এই প্রতিষ্ঠান। তো সেই অযোধ্যার মতো জায়গায়, সেই অযোধ্যার মানুষ যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন এত বিশাল ভাবে, সারা ভারতে, সারা পৃথিবীতে, যেখানে তিনি বললেন বারবার যে রামকে তিনি দূত হিসেবে নিয়ে আসছেন দেশের মধ্যে। এমনও তিনি বলেছেন লাস্ট শেষের দিকে যে তিনি নাকি, নরেন্দ্র মোদী নিজে নাকি ভগবানের দূত। তাহলে সেখানে হার কেন? মানুষের কিসের জন্য এত রাগ? অরুণ গোবিল, আপনারা সবাই চেনেন তাকে, যিনি পর্দার রামের চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি এই বছরের 2024-এর উত্তরপ্রদেশের অন্যতম লোকসভা প্রার্থী ছিলেন। তিনি এবং লালু সিং, এরকম বিভিন্ন প্রার্থীরা নির্বাচনের আগেই প্রচারে বলেছিলেন যে তারা নাকি জিততে পারলে সংবিধান পরিবর্তন করে দেবেন। তার মানে কি সংবিধান পরিবর্তন করে দেবেন, এই কথাটা পছন্দ হয়নি সাধারণ মানুষের। তার সঙ্গে তো এনআরসি, জাতিবিদ্বেষ, ধর্মবিদ্বেষ রয়েছে। তাহলে ভারতের মতো এইরকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে থাকা একটি রাষ্ট্র, যেখানে সমস্ত জাতি ধর্মের মানুষ মিলে মিশে কাঁধে কাঁধ দিয়ে বসবাস করে, তাহলে সেটাই কি অনেকটা বেশি মাইনাস পয়েন্ট খেলে গেল বিজেপির ভোটের ক্ষেত্রে? আরো একটা মাইনাস পয়েন্ট দেখা যাচ্ছে যে এই যে এত উন্নয়ন, রাম মন্দিরের মতো জায়গা, সেইখানের মতো পর্যটন কেন্দ্র, আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চাইলেন নরেন্দ্র মোদী, এবং ভোটের একটা বিশাল বড় অঙ্ক খেলতে চাইলেন সেই মন্দিরকে দিয়ে। তো সেখানে সাধারণ মানুষের কোনো উন্নয়ন নেই, সেখানে সাধারণ মানুষের শিক্ষার উন্নয়ন নেই, সেখানে সাধারণ মানুষের চাকরির উন্নয়ন নেই। সাধারণ ব্যবসায়ীদের সেই জায়গা থেকে তুলে দেওয়া হলো শুধু আন্তর্জাতিক মানের ব্যবসায়ীদেরকে আনা হবে বলে,
কারণ রাম মন্দির যেহেতু আন্তর্জাতিক একটি ক্ষেত্র, সেখানে আন্তর্জাতিক ব্যবসায়ীদেরকে বাইরে থেকে আনা হলো। তাহলে সাধারণ মানুষের কি হবে? ভোটার তো সাধারণ মানুষ, ভোটার তো আর আন্তর্জাতিক ক্ষেত্রের সমস্ত ব্যক্তিরা নয়। তো সেখান থেকেই তাহলে আস্তে আস্তে ভোট বাতিল হতে শুরু করলো, কারণ মানুষের মনে আগুন লাগতে শুরু করলো, কারণ জীবিকা নেই, শিক্ষা নেই। কি বলছেন আপনারাও ভেবে দেখুন। এবং আবার আসছে বারাণসীর কথা, যে বারাণসী থেকে জুতোটা ছোড়া হলো, তার মানে তাই জন্য এসএস মিডিয়া পৌঁছে গিয়েছিল বারাণসীতে ঠিক নির্বাচনের আগে আগে। পর্যালোচনা করে দেখা গেল যে নরেন্দ্র মোদী এই নামটা কিন্তু মোটামুটি সেখানকার দেওয়াল লিখনে বা ফ্লেক্সে দেখা যাচ্ছে, কিন্তু তুলনা যদি করা যায়, তুলনায় দেখা যাবে পশ্চিমবঙ্গে বারাণসীর থেকে অনেক বেশি তার ফ্লেক্স লাগানো রয়েছে নরেন্দ্র মোদী, যেখানে বারাণসী বা বেনারসের মতো জায়গায় অনেক কম সংখ্যক ফ্লেক্স। এবং দেখা গেল হ্যাঁ, গঙ্গার মাঝখানে পর্যন্ত নরেন্দ্র মোদী নিজের মূর্তি, নিজের প্রচারের জায়গা একটা স্থাপন করেছেন, কিন্তু তবুও তবুও মানুষ এই যে ভগবানের দূত, নিজেকে ভগবানের দূত বলে দাবি করলেন নরেন্দ্র মোদী, তার গাড়িতে জুতো ছুড়লেন। তাহলে মানুষের মধ্যে রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে। এই যে নিট সমস্ত কিছু কেন্দ্রীয় পরীক্ষার বাতিল পর বা কেন্দ্রীয় পরীক্ষার মধ্যে এত বড় স্ক্যাম পর, তাহলে কি এখন কেন্দ্রীয় সরকার অনেকটা পিছিয়ে পড়ছে? রাজ্য সরকারকে বারবার তুলোধনা করেছেন, ব্রাত্য বসু নিজে মুখ খুলেছেন, তিনি বলছেন যে রাজ্য সরকারকে বারবার তুলোধনা করেছেন, এবার কেন্দ্রীয় সরকার কি বলবে? তাহলে শিক্ষার অবস্থা, আবারও এক কথায় যাচ্ছি, শিক্ষার অবস্থা, ধর্মের অবস্থা, দেশের চাকরি, দেশের পরিস্থিতি, এবং এমন এই যে আপকি বার 400 পার, এই আপকি বার 400 পারের মধ্যে প্রতিটা ব্যক্তি যারা প্রার্থী হয়েছিলেন সেখানে বারাণসীতে বা উত্তরপ্রদেশে, সেখানে বারবার দেখা গেছে তাদের মধ্যে অদ্ভুত একটা সেলফ কনফিডেন্স বা অদ্ভুত একটা আত্মবিশ্বাস, মানে ওভার কনফিডেন্স যাকে বলে। এই ওভার কনফিডেন্সেই কি মারা পড়লো বিজেপি? ওভার কনফিডেন্সের জন্যই আজকে মোদির গাড়িতে জুতো ছুঁড়ে মারছে, ভারতের প্রধানমন্ত্রীর গাড়িতে জুতো ছুঁড়ে মারা হচ্ছে। এমনকি আপনাদের জন্য এক্সক্লুসিভ এটা বলে রাখি, যে সেখানকার যে ইসলামীয় ব্যবসায়ীরা রয়েছেন, সেই ইসলামীয় ব্যবসায়ীদেরকে দোকান করতে দেওয়া হয় না, সেই ইসলামীয় ব্যবসায়ীদের সেখানে ব্যবসা করতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না বেনারসের মতো জায়গায়। আপনারা জানেন, আপনারা অনেকেই বেনারস গেছেন, সেখানে অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে বেনারসি শাড়ি কিনেছেন, সেখানে অনেকে গিয়ে মুসলিম সম্প্রদায়ের ব্যবসা দেখেছেন নিশ্চয়ই। আপনারা যারা বেনারসে গেছেন তাদের কি মন্তব্য এই এই ভোটের সময় বা এই সম্প্রতি যারা বেনারসে ঘুরে এসছেন, যারা সেখানকার আবহাওয়া দেখে এসছেন, ভোটের পরিস্থিতি দেখে এসছেন, সেখানকার অবস্থা দেখে এসছেন, তাদের কি মন্তব্য জানান, আমরাও কথা বলি। যোগী আদিত্যনাথ সমস্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার কিন্তু এই ভোটে অনেক কম অবদান, সেই জন্য কি নরেন্দ্র মোদী অনেকটা ব্যাকফুটে সরে গেলেন? কেন? যোগী আদিত্যনাথের মতো একজন মানুষ, যিনি সবসময় নরেন্দ্র মোদীর ছায়া সঙ্গী, তিনি এই বছর বিভিন্ন লোকসভা কেন্দ্রে উত্তরপ্রদেশের নিজের পছন্দের প্রার্থী দাঁড় করাতে চেয়েছিলেন, সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং আরো অনেকে তাকে কোনোভাবে তার প্রার্থী দাঁড় করাতে, পছন্দের প্রার্থী দাঁড় করাতে দেননি। তাহলে কি যোগী আদিত্যনাথের সেখানেই রাগ? তাই জন্যই কি এইবারে এই বছর 2024 লোকসভা ভোটে যোগী আদিত্যনাথ নিজে সম্পূর্ণভাবে ভূমিকা রাখলেন না, সক্রিয়ভাবে ভূমিকা রাখলেন না, আর তাই জন্যই কি নরেন্দ্র মোদী অনেকটা ব্যাকফুটে চলে গেলেন? বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কি আবার পরবর্তী সময় অনেক বড় ভূমিকা রাখবে আমাদের দেশের রাজনীতিতে? এরকম আরো অনেক এক্সক্লুসিভ খবরের দিকে নজর রাখতে এবং আপনাদের সঙ্গে আলোচনা সভা যাতে যোগদান করতে পারি, সেই দিকে নজর রাখতেই সাবস্ক্রাইব করুন এসএস মিডিয়া। দেখতে থাকুন, শুনতে থাকুন।